শিয়ালদহ স্টেশনের ব্যস্ততা যখন মাঝরাতে ঝিমিয়ে আসে, তখন কিছু কিছু লোকাল ট্রেনের গন্তব্য বদলে যায়। অন্তত সুমিত তেমনটাই শুনেছিল তার দাদুর কাছে। সুমিত পেশায় একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। তার নেশা হল শহরের লোকগাথা আর অতি প্রাকৃত ঘটনার পেছনের সত্যতা খুঁজে বের করা। সেদিন রাত 1:10, স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে একটা পুরনো আমলের স্টিম ইঞ্জিন এসে দাঁড়ালো। আশ্চর্যের বিষয়, স্টেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এই ট্রেনের কোনো উল্লেখ নেই। ট্রেনের বগিটা কুচকুচে কালো, আর জানালাগুলো সব ভারী পর্দা দিয়ে ঢাকা। সুমিত দেখল কোনো ঘোষণা ছাড়াই কিছু মানুষ যন্ত্রচালিত পুতুলের মতো ধীর পায়ে সেই ট্রেনে উঠছে। সুমিত কৌতূহল সামলাতে না পেরে ট্রেনের শেষ কামরায় উঠে পড়ল। ভেতরে ঢুকেই তার নাকে এলো চন্দন আর ধূপের তীব্র গন্ধ। কামরাটা অদ্ভুতভাবে সাজানো, যেন কোনো বনেদি বাড়ির বৈঠকখানা। গদিওয়ালা সিট, ঝাড় লণ্ঠন আর দেওয়ালে টাঙানো পুরনো সব তৈলচিত্র। ট্রেনটা চলতে শুরু করলো, কিন্তু কোনো শব্দ নেই, কোনো কম্পন নেই। জানলা দিয়ে বাইরে তাকাতেই সুমিতের রক্ত হিম হয়ে গেল। বাইরে কলকাতা শহর নেই, নেই চেনা রেল লাইন। ট্রেনটা যেন মেঘের ওপর দিয়ে একটা অন্তহীন সাদা কুয়াশার চাদর চিরে এগিয়ে চলেছে। সুমিত দেখল তার উল্টো দিকের সিটে একজন মাঝ বয়সী ভদ্রলোক বসে আছেন। পরনে ধুতি পাঞ্জাবি, হাতে একটা পকেট ঘড়ি। ভদ্রলোক ঘড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি তো ভুল ট্রেনে উঠে পড়েছেন হে যুবক, আপনার টিকিট কোথায়? সুমিত আমতা আমতা করে বলল, আমি তো টিকিট কাটিনি। এই ট্রেনটা কোথায় যাচ্ছে? ভদ্রলোক ম্লান হাসলেন। এই ট্রেনটা যায় প্ল্যাটফর্ম নম্বর 0-তে। সেখানে সময় স্থির হয়ে আছে। যারা এই পৃথিবীতে তাদের কোনো কাজ অসম্পূর্ণ রেখে চলে গেছে, তারা এই ট্রেনে চড়ে সেখানে যায় সেই কাজটা শেষ করতে। সুমিত বুঝতে পারল সে বড় বিপদে পড়েছে। সে তো জীবিত। সে আর্তনাদ করে বলল, আমাকে নামিয়ে দিন, আমি এখানে থাকতে চাই না। ভদ্রলোক বললেন, নামার একটাই উপায় আছে। এই কামরার শেষে একটা আয়না আছে। ওই আয়নার দিকে তাকালে আপনি আপনার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতিটা দেখতে পাবেন। যদি সেই স্মৃতির মায়া ত্যাগ করে আপনি আয়নাটা ভেঙে ফেলতে পারেন, তবেই আপনি স্টেশনে ফিরে যাবেন। কিন্তু মনে রাখবেন, একবার আয়না ভাঙলে ওই স্মৃতি আপনার মস্তিষ্ক থেকে চিরতরে মুছে যাবে। সুমিত কামরার শেষে সেই বিশাল আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার ভেতরে সে দেখল তার মৃত মা তাকে জড়িয়ে ধরে গল্প শোনাচ্ছেন। সেই ছোটবেলার চেনা গন্ধ, মায়ের হাতের নরম স্পর্শ, সব যেন জীবন্ত। সুমিত
সুমিতের চোখে জল এসে গেল। সে কিভাবে এই অমূল্য স্মৃতি মুছে ফেলবে? ট্রেনটা একটা স্টেশনে থামার উপক্রম করল। বাইরে সাইনবোর্ডে লেখা শূন্য। ট্রেনের দরজাগুলো খুলতে শুরু করেছে। হু হু করে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে। সুমিত দেখল ট্রেনের যাত্রীরা একে একে নেমে যাচ্ছে সেই কুয়াশার জগতে, যেখান থেকে কেউ ফেরে না। শেষ মুহূর্তে সুমিত চোখ বন্ধ করল। মায়ের সেই হাসি মুখটা শেষবারের মতো মনে করে সে চিৎকার করে তার হাতের ভারী ক্যামেরাটা দিয়ে আয়নাটার ওপর আঘাত করল। মুহূর্তের মধ্যে চারপাশটা দুলে উঠল। একটা তীব্র আলোর ঝলকানি সুমিতের চোখ ধাঁধিয়ে দিল। যখন তার জ্ঞান ফিরল, সুমিত দেখল সে শিয়ালদহ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের বেঞ্চে শুয়ে আছে। ভোরের প্রথম আলো ফুটেছে। স্টেশনে চায়ের দোকানের কেটলি নিয়ে হাঁটার শব্দ শোনা যাচ্ছে। সুমিত উঠে বসল। তার ব্যাগ, ক্যামেরা সব ঠিক আছে, কিন্তু তার মনে হচ্ছে মনের ভেতরে কোথাও একটা বিশাল গর্ত তৈরি হয়েছে। সে কিছু একটা মনে করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার মনে পড়ছে সে একজন সাংবাদিক, সেখানে একটা স্টোরি কভার করতে এসেছিল। কিন্তু তার মায়ের মুখটা কেমন ছিল? মায়ের নামটা কি ছিল? সুমিত পকেট থেকে তার মানি ব্যাগ বের করল। সেখানে একটা পুরনো ছবি রাখা। ছবিতে একটা ছোট বাচ্চা ছেলেকে এক মহিলা কোলে নিয়ে বসে আছেন। সুমিত ছবিটার দিকে তাকিয়ে রইল। মহিলার মুখটা তার খুব চেনা মনে হচ্ছে, অথচ সে কিছুতেই মনে করতে পারছে না উনি কে। প্ল্যাটফর্ম নম্বর 0 থেকে সে ফিরে এসেছে ঠিকই, কিন্তু ফেরার মাসুল হিসেবে সে তার অস্তিত্বের সবচেয়ে বড় অংশটা ওই ট্রেনের কামরায় ফেলে এসেছে। সুমিতের ক্যামেরা এখন ভর্তি অদ্ভুত সব ছবির ভিড়ে, কিন্তু তার নিজের জীবনের অ্যালবামটা আজ থেকে চিরকালের মতো সাদা হয়ে গেল।